চব্বিশে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে অবশেষে প্রকাশিত হলো জুলাই ঘোষণাপত্র। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনি এবং সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান, যা পরবর্তীতে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র থাকবে। এদিকে আজ রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ১ বছর পার হয়েছে মঙ্গলবার। এর মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছে শুরু থেকেই। অবশেষে ১ বছরের মাথায় আসে সেই কাঙ্ক্ষিত সময়। সম্মানিত সুধীবৃন্দ, মঙ্গলবার বিকাল ৫টার কয়েক মিনিট আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে আয়োজন শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। পরে জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার তাদের মনোভাব তুলে ধরেন। পরে আসে জুলাই ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সামনে এই ঘোষণাপত্র তুলে ধরেন। উপস্থিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এ সময় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে সংহতি জানান। এবং যেহেতু ঘোষণাপত্রে মোট ২৮টি ধারা রয়েছে, যেখানে ১৯৭১ সাল থেকে শুরু করে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং গণ অভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ডের বিচার, সংস্কার, নির্বাচনের অঙ্গীকার এবং গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়েছে। বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে। ঘোষণাপত্রের ধারা ১-এ আছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের স্বীকৃতির কথা। ধারা ৩-এ আছে ১৯৭২-এর সংবিধানের কিছু কাঠামোগত দুর্বলতার কথা। ৪-এ রয়েছে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার কথা। ধারা ৫-এ রয়েছে ১৯৯০ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ৯১ সালে সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তন। ধারা ৭-এ রয়েছে ১/১১-র মাধ্যমে ষড়যন্ত্রমূলক বন্দোবস্তের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদের পথ সুগম করা। জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। ধারা ১৪-তে রয়েছে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণের ভোটাধিকার বঞ্চিত করে ৩টি নির্বাচনের বিষয়। ধারা ১৮-তে আছে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী বাহিনী নারী ও শিশুসহ বহু মানুষকে নির্বিচারে হত্যার বিষয়। ধারা ১৯-এ রয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ থেকে পালানোর বিষয়। ধারা ২১-এ রয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়। ধারা ২৩-এ রয়েছে যুক্তিসঙ্গত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি। ৫ই আগস্ট ২০২৪ সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। এছাড়াও রয়েছে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি। রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়। জুলাই ঘোষণাপত্রে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র পাঠ হয়েছে। দীর্ঘ ১ বছর ধরে এই জুলাই ঘোষণাপত্রের জন্য অপেক্ষায় ছিল সারা জাতি। সেটি আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিছুক্ষণ আগেই সেটি ঘোষণা করেছেন এবং তার মাধ্যমে সেটি বলেছেন যে বিগত
5ই অগস্ট মানে গত বছরের 5ই অগস্ট থেকে এই ঘোষণাপত্র কার্যকর বলে ধরে নেওয়া হবে। আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, কথা বলার জন্য আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। সোহাগ, আপনাকে স্বাগত। যেতটুকু আপনি বললেন প্রতিবেদনে, তার বাইরেও যেটি মানে মূলত তো এই বিষয়টা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকে সাংবিধানিক এবং আইনি স্বীকৃতি দেয়া, এটি হচ্ছে আজকের যে ঘোষণাপত্র দেখলাম তার মধ্যে তাই। এর বাইরে কি আপনি কিছু পেয়েছেন? আসলে মূলত এই সময়টির জন্য এবং এই দিনটির জন্য তো সবাই অপেক্ষা ছিলেন, বিশেষত ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা ছিলেন। এবং আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্র কেন দেরি হচ্ছে, কেন দেয়া হচ্ছে না, এরকম বিষয়গুলো নিয়ে কিন্তু অতীতে আলোচনা হয়েছে সবার মধ্যেই। তো সব মিলিয়ে আসলে আজকে যে ঘোষণাটি হলো এটি আসলে বলা যায় যে একটি ঐতিহাসিক মুহূর্ত এবং একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু এটি আজকে ঘোষণা হলো। এবং নতুন সরকারের 1 বছরের কাছাকাছি সময়, হয়তো 2-3 দিন বাকি আছে সরকার গঠনে। এবং 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের যে পতন, অর্থাৎ নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু, সেই যাত্রা শুরুর কিন্তু 1 বছর হলো। তবে এখানে যে বিষয়গুলো মূলত রয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই পর্যন্ত, এর মধ্যে যে মানুষের এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মিলিত যে অভ্যুত্থান রয়েছে, যে সংগ্রাম রয়েছে, সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছে। এবং পাশাপাশি যে বিষয়টি বড়ভাবে জানানো হয়েছে যে পরবর্তীতে যে নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তারা আসলে এই বিষয়গুলো পুরোপুরি বাস্তবায়ন করবে এবং এগুলো তাদের যে জনগণের প্রতি যে কমিটমেন্ট বা যে অবস্থান থাকবে, সেখানে আসলে এই বিষয়গুলো রাখতে হবে বা রাখা হবে, এরকম বার্তা কিন্তু রয়েছে। তবে জুলাই গণ অভ্যুত্থানকে আসলে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সেটি আসলে এখানে সবচেয়ে বড় বিষয়। তবে পাশাপাশি একটি সুষ্ঠু এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আপনি জানেন যে বিগত 3 আমলের যে নির্বাচন, সেটি নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক রয়েছে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে পরিষ্কার করা হয়েছে যে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং জাতীয়ভাবে স্বীকৃত একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার, সেটি কিন্তু রয়েছে। তো সেটি নির্বাচনের এই যে অঙ্গীকার এবং তারপরে আসলে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি হয়তো আজকের যে ভাষণ রয়েছে জাতির উদ্দেশ্যে সন্ধ্যার পরে, সেখানে হয়তো সেটিও পরিষ্কার হতে পারে। তো সব মিলে আসলে জাতি যে বার্তা পেল, যে জায়গাগুলোতে গ্যাপ ছিল বা যে জায়গাগুলোতে বিভিন্ন সময় অতীতের বিভিন্ন ধারাবাহিকতা, যে জায়গাগুলোতে মনে হয়েছে যে জাতির সামনে এগিয়ে যেতে বাধাগ্রস্ত হয়েছে, সেই জায়গাগুলোকে আসলে সংশোধন করে কিভাবে সামনে আরও এগিয়ে যাওয়া যায়, মূলত সেই রূপরেখা যেটা। তাছাড়া আরেকটা বিষয় তো ঘটেছে, যেমন আজকে অনেকে নিয়ে একটা শঙ্কা ছিল যে রাজনৈতিক দলগুলো যাবে কিনা, বিএনপি যাবে কিনা, এনসিপির কয়েকজন নেতা বলেছিলেন যাবেন না তারা। কিন্তু আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে এই রাজনৈতিক স্টেক হোল্ডার যারা, তারা সবাই ছিলেন। এটি অবশ্যই একটি অন্যরকম বার্তা যে আসলে সকল রাজনৈতিক দল যারা এখন বাংলাদেশে রাজনীতি করছে, তারা আসলে এই জুলাই ঘোষণাপত্রের সাথে বলা যায় এখন যে তারা একমত বিধেয় কিন্তু তারা গিয়েছেন। যেহেতু আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্র যখন খসড়া তৈরি হয়, রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের কাছে খসড়া পাঠানো হয়েছে, সেখানে যাদের যে বিষয়ে মতামত ছিল সেই মতামত তারা প্রদান করেছেন। সব কিছু মিলিয়ে আসলে এই ঘোষণাপত্রটি চূড়ান্ত হয়েছে। সরকার এককভাবে যে তার মতামতটি তুলে ধরেছেন এখানে, সেটি কিন্তু নয়। এবং এই কারণে কিন্তু সকল রাজনৈতিক দল যখন এই জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হয়, তখন কিন্তু সবাই দাঁড়িয়ে সংহতিও জানিয়েছেন। সুতরাং আসলে বলা যায় যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে বাংলাদেশে এখন যারা রাজনীতি করছেন, তারা আসলে এই ঘোষণাপত্রের সাথে বলা যায় যে তারা একমত রয়েছেন। এবং সেটি হলে আসলে এই ঘোষণাপত্রের যে বিষয়গুলো এসেছে, সেটি বাস্তবায়নের জন্য তেমন কোনো বাধা থাকবে না, বা সামনে সেটি বাস্তবায়ন হয়তো সহজযোগ্য হবে যদি পরবর্তীতে রাজনৈতিক যে দলগুলো ক্ষমতায় আসবে, তারা যদি এই বিষয়টি ধরে রাখেন। জি, একদম। আমরা আশা করি যে আসলে যেই শঙ্কা, আশঙ্কা, সংশয় তৈরি হয়েছে সেগুলো না থাক। আজকের এই ঘোষণাপত্র, পাশাপাশি আজকের 8:20 প্রধান উপদেষ্টা যে ভাষণ দেবেন, তার মাধ্যমে একটা দেশ নির্বাচনের দিকে ধাবিত হবে এবং সকল সংশয় কেটে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে মনিরুল সোহাগ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকে গণ অভ্যুত্থান দিবস এবং জুলাই ঘোষণাপত্র উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে সকাল থেকে অনুষ্ঠান চলছে, এই মুহূর্তে অনুষ্ঠান চলছে। আমরা সেখান থেকে আমাদের সহকর্মী আনোয়ার হোসেনের কাছ থেকে জানবো এখনকার অনুষ্ঠানের সবশেষ খবরাখবর। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত। একটু জানাবেন এখন কি চলছে, আর ড্রোন শো হওয়ার কথা সম্ভবত কখন নাগাদ শুরু হবে? জুয়েল, সেটি তো সন্ধ্যা নাগাদ। আপনি যেটি বলেছেন যে ড্রোন শো, আমরা যে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের যে সামনের যে রাস্তাটি, সেখানে তো দিনভরই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এখনও চলছে। আমরা যতক্ষণ প্রধান উপদেষ্টা তিনি ঘোষণাপত্রটি পাঠ করেছেন, ততক্ষণ যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি তখন একটু বন্ধ ছিল। তো সেই জায়গা থেকে এখন যদি বলি যে পরিস্থিতিটি, সেটি আমরা অর্থাৎ সংসদ ভবনের যে এলডি হলে যাওয়ার যে গেটটি, অর্থাৎ মণিপুরি পাড়া গেট হিসেবে পরিচিত, সেই
জায়গাটিতে আমরা এখন অবস্থান করছি। তো এখানে আমরা এতক্ষণ দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা বের হয়ে যাচ্ছেন। তো অনেকেই গাড়িতে বসেও কিছু কথা বলেছেন। সেই জায়গা থেকে আজকের এই যে ঘোষণাপত্র অর্থাৎ জুলাই ঘোষণাপত্র যেই অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা এটাকে খুবই ইতিবাচক হিসেবে তারা দেখছেন এবং ঐতিহাসিক যে 5 আগস্ট 36 জুলাই এটি যে আজকের যে বর্ষপূর্তি তাতে তাদের মধ্যে একটা উৎফুল্লতা আছে এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে যে বিচার বিশ্লেষণের যে জায়গাগুলো সেটি কোনো দল বলছেন যে তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরবর্তীতে জানাবেন, কিন্তু এখন যে বিষয়টি আছে তারা বলার চেষ্টা করছেন যেটাকে খুবই ইতিবাচক ঐতিহাসিক বলছেন এবং এই যে ঘোষণাপত্র এটি একটি দাবি ছিল, এই দাবি এখন আজকে পূরণ হলো অনেকটাই বলা যায়। তো সেই জায়গা থেকে তারা এটাকে খুবই পজিটিভলি নিচ্ছেন এবং এটি যে চেতনা এই যে একটি দলিল হিসেবে যে চিহ্নিত হলো এটিকে আসলে সামনের দিকে এটি একটি যে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তর কথা যে বলা হচ্ছে সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই জুলাই ঘোষণাপত্র একটি দলিল হিসেবেই আসলে এটি থাকবে, রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃতির যে বিষয়টি রয়েছে সেটিকেও তারা ইতিবাচকভাবেই দেখছেন। তো এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলার চেষ্টা করছেন, আমরা অপেক্ষা করছি। এখনও অনেক কিছু রাজনৈতিক দল তারা এখনও বের হয়নি, তারা বের হবেন। তো সেই জায়গা থেকে আমরা এখানে অপেক্ষা করছি। একটু বলে রাখি দিনভরই যেটি হয়েছে আমরা দেখেছি বা কোনো রাজনৈতিক দল একটি বিষয় এখানে নিয়ে এসেছে আমরা দেখেছি, সেটি হচ্ছে যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই বিষয়গুলোকে আরেকটু পরিষ্কার তারা করার চেষ্টা করেছেন। যে তারা বলছেন যে জুলাই সনদ যে বিষয়টি সংস্কার ইস্যু নিয়ে যেটি হচ্ছে সেটি প্রক্রিয়াধীন, সেটির বেলায়ও তারা আসলে ইতিবাচক, কিন্তু ঘোষণাপত্র এটি যে একটি সাক্ষী জুলাই গণঅভ্যুত্থানের সেই বিষয়টিকেই আরও কিভাবে সামনে ফোকাস করা যায়, একেবারেই জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায় সেই বিষয়টিও একটি মন্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এখন আর যে বিষয়টি ছিল যে দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের যে প্রধান উপদেষ্টা সহ আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একরকম যে খোলা মঞ্চের মধ্যেই যে বৃষ্টি যদিও সেটিও একটু বৈরী আবহাওয়া, তারপরেও আমরা মানুষের যে উপস্থিতি সেটি আমরা দেখেছি যে একেবারে মানিক মিয়া এভিনিউর যে সামনের যে অর্থাৎ যে রাস্তা সেখান থেকেও আমরা দেখেছি যে মানুষ শুনছিলেন প্রধান উপদেষ্টা যে ঘোষণাপত্র পাঠ করছিলেন। তো সেই জায়গা থেকে তার কথাগুলো আসলে অনেকটাই পিনপত নীরবতার মধ্য দিয়েই কিন্তু তারা আসলে শুনছিলেন। তো এখানে যারা এসেছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তো তারাও আসলে আজকের যে ঐতিহাসিক দিন এই দিনকে স্মরণ করতে তারা এখানে উপস্থিত হয়েছেন, তারা শুনেছেন প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠ করেছেন সেটি। তো তাদের মধ্যে একটি আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ, আমরা চেষ্টা করব আবারও আপনার সঙ্গে যুক্ত হওয়ার। আমরা এখন মঞ্চে দেখছি পার্থ বড়ুয়া গান করছেন আজকের অনুষ্ঠানের যেই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে একটু বিটিভি সৌজন্যে দেখব আমরা। নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে ভালোবাসা শুভ্র ইঙ্গিতে দেখা হবে বন্ধু, নিয়ত প্রতিদিন মাস কেটে যাওয়া সন্ধ্যা হিমেল হাওয়ায় স্লোগান মুখর কোনো তপ্ত মিছিলে ব্যস্ততা থেকে ধার দিলে দেখা হবে বন্ধু, ভীষণ খেয়ালি মনে আতিথিয়তায় উচ্ছ্বাসী প্রণয় প্রাক্কালে
সাময়িক বৈরিতা অস্থির পারগতা দেখা হবে বন্ধু কারণে আর অকারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির পারগতায় শেখ হাসিনা পালানোর পর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে না পারলে এত ত্যাগ বৃথা যাবে। জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তিতে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ই অগাস্ট। গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জরুরি। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের প্রায় সব জেলাতে বিজয় শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালন করে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি আয়োজন করে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনা পালানোর পর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলো সেটি ধারণ করতে না পারলে এই ত্যাগ বৃথা যাবে। বাংলাদেশের জনগণের মনে যে মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কিন্তু পুরো এত লোকের জীবন, এত স্যাক্রিফাইস সব কিছু বৃথায় যাবে। নরসিংদীর পলাশে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ছাত্র জনতার বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। তারা ভেবেছিল বন্দুকের গুলির জোর দিয়ে তারা বাংলাদেশকে চিরদিনের জন্য শাসন করবে। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এদিকে নোয়াখালীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যারা ৭১-এর স্বাধীনতা মানে না তারাই বিএনপির বিরুদ্ধে কথা বলে। যারা ৭১-এর স্বাধীনতা মানে না, যারা এই ডক্টর ইউনূসের একটি নির্বাচন মানে না, যারা নতুন জন্ম নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। টাঙ্গাইলে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে কেউ টিকে থাকতে পারেনি। বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যেই গেছে তার পরিণতি কিন্তু ভালো হয় নাই। হয়েছে পুলিশে হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়েছিল, চাষিবাদের উপাধিতে জনগণ থেকে বিকৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে খুনি হাসিনা। সাভারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়। এছাড়া গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় বিজয় শোভাযাত্রা ও নানা কর্মসূচি। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে রাজধানীর মহাখালীতে জামায়াতের গণমিছিলে একথা বলেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের। আরেকটি স্বৈরাচার তৈরিতে সহায়তা করলে তাকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের অবস্থানকে দ্বিমুখী এবং আত্মঘাতী বলেও মন্তব্য করেন। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই। স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ না করে জামায়াত টেকসই গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে যাবে বলেও ঘোষণা দেন তিনি। টেকসই গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য। জামাত সেই টেকসই গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে যাবে। নতুনভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে
যেটা পৃথিবীর অনেক দেশে আছে, প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিআর। জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং শেখ হাসিনার পতনের 1 বছর পূর্তিতে নানা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি। রাত 12টা 1 মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বিজয় স্তম্ভের সামনে আতশবাজি ফোটানো হয়। এতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আহমেদুর রহমান তনু। সকালে মেহেরপুর শহরের সরকারি কলেজ মোড় থেকে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। ফুলের শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় সারা দেশে স্মরণ করা হচ্ছে জুলাই শহীদদের। নানা আয়োজনে প্রশাসন, শহীদ পরিবারের সদস্য আর জুলাই যোদ্ধারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন যে লক্ষ্য আর উদ্দেশ্যে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা যেন বিফল না হয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। চট্টগ্রামে শহীদ মোহাম্মদ আলমের কবরে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন আলমের পরিবারের সদস্যরাও। এ সময় অর্জিত বিজয় ধরে রাখতে অটুট ঐক্যের কথা বলেন মেয়র। এই কাঙ্ক্ষিত গণতন্ত্র যদি আমরা অর্জন করতে না পারি, আরও একটি গণঅভ্যুত্থান দিবস আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই আজকে যে একটা ঐক্যের জায়গায় ফিরে আসতে। বরিশালে নগরের আমতলার মোড় এলাকায় গ্রাফিতি উদ্বোধন করা হয়। এছাড়া শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা। শহীদদের স্বপ্ন পূরণের দাবি করেন তারা। শিববাড়ি মোড়, যেটা ছিল এই আন্দোলনের প্রাণকেন্দ্র, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা কারাবন্দী হয়েছেন, সকলকে আমরা আমন্ত্রণ জানিয়ে একটি সম্মিলনের আয়োজন আমরা করেছি। রংপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই পদযাত্রা ও আলোচনা সভা হয়। শহীদদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়। রাজশাহীতে C&B মোড় এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের আত্মদান যেন বিফলে না যায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান জুলাই যোদ্ধারা। বগুড়ায় শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও আছে জুলাই শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের সম্মানে নানা কর্মসূচির আয়োজন। চাঁদপুরে 31 জন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল, বরগুনা, মেহেরপুর, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, শেরপুর, কিশোরগঞ্জ সহ সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানে নানা আয়োজন করা হয়েছে। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। গণ অভ্যুত্থান দিবস আজকে উদযাপিত হচ্ছে বাংলাদেশে। আর এই গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে দেশজুড়ে নানা আয়োজনের খবর জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিবিসি, রয়টার্স, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তুলে ধরা হয় 1 বছর আগের জুলাইয়ে রক্তক্ষয়ী আন্দোলনের শুরু থেকে আওয়ামী লীগ সরকারের করুণ পতনের খবর রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের প্রত্যাশা পূরণ না হওয়ার তথ্য। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার রক্তে কেনা গণ অভ্যুত্থান বাংলাদেশের এক ঐতিহাসিক অধ্যায়, যা সে সময় বিশ্ব দরবারেও আলোড়ন তুলেছিল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্বের সঙ্গে তুলে ধরে বাংলাদেশের নতুন এ অধ্যায়ের সংবাদ। 1 বছর পর 5ই আগস্ট আবারও আন্তর্জাতিক গণমাধ্যমে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি জায়গা করে নিয়েছে। বিবিসি বাংলায় প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। এক প্রতিবেদনে বলা হয়, গেল বছরের এই দিনে একদিকে সরকার ঘোষিত কারফিউ, অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান আর কারফিউর বাধা ডিঙিয়ে ছাত্র জনতার এগিয়ে যাওয়ার খবর।
বিবিসি নিউজের আরেকটি প্রতিবেদনে তুলে ধরা হয় কোন পরিস্থিতি ও কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা দেশ ছাড়েন এবং আশ্রয় নিতে বাধ্য হন ভারতের মাটিতে। ছাত্র জনতার রক্তে কেনা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে আল জাজিরা প্রতিবেদন করেছে, হাসিনার পতনের 1 বছর পর বাংলাদেশ আশা ও অচলাবস্থার মধ্যে ডুবে গেছে। বলা হয়েছে, আন্দোলনকারীদের প্রত্যাশিত পরিবর্তন হয়নি। রাজনৈতিক দলগুলোর ক্ষমতার আকাঙ্ক্ষা আর প্রতিশ্রুত সংস্কার না হওয়ায় দেশে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। রয়টার্স 24শে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে, শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দিনটিতে নানা রকম কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থান দিবস আজকে ঢাকায় বিশাল আয়োজন, সারা বাংলাদেশে বিশাল বিশাল আয়োজন। অথচ এই যে গেল বছর 24শে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিলেন তাদের মধ্যে 6 জন কক্সবাজারে ঘুরতে গেছেন। এই কথা শোনার পরে জানা গেল যে তারা বৈঠক করছেন সাবেক রাষ্ট্রদূত, মানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে, আর সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় বইছে। যদিও এনসিপি নেতারা বলছেন এটি একেবারে গুজব, তারপরেও স্থানীয় বিএনপি এবং এনসিপি বা জুলাই যোদ্ধারা এটিকে ভালোভাবে দেখছেন না। ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার বেলা 11টা 25 কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এনসিপির 5 নেতা। তারা হলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, 2 মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সঙ্গে ছিলেন জারার স্বামী খালেদ সাইফুল্লাহ। বিমানবন্দর থেকে এনসিপি নেতারা ইনানির একটি 5 তারকা হোটেলে ওঠেন। গুঞ্জন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই এই সফর। গাড়ি নিয়ে ওদেরকে লামা দিয়ে আমি চলে আসছি, এখানে চলে আসছি। আমি আর ওদের সাথে আর কোনো কথাবার্তা বলি নাই। এনসিপি নেতাদের ওই হোটেলে ওঠার বিষয়ে অবগত পুলিশও। 11টার সময় ওই যে এয়ারপোর্টে আসছে তারা 5 জন, 5তলা 3টা রুমে পাশাপাশি অবস্থান করছে। এই খবরে হোটেলের সামনে বিক্ষোভ করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। আমরা বিক্ষুব্ধ জনতা, আমরা এই হোটেলের সামনে এখানে মানববন্ধন কর্মসূচি করেছি, যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটা তাৎপর্যের জবাব, আমরা ঐক্যবদ্ধ আছি, সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তির দিনে নাসিরউদ্দিন হাসনাতদের এই সফরকে রহস্যজনক বলছেন জুলাই যোদ্ধা ও স্থানীয়রা। শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানোর জন্য আজকের এই মূল বৈঠক আমরা এভাবে সন্তোষ করতেছি। অবশ্য পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরকে গুজব ও অপপ্রচার দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা গুজব, আমরা ঘুরতে আসছি। আর হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে, এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। তিনি জানান তাদের এই সফর ব্যক্তিগত, পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি।